এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানি তাণ্ডবে বেসামাল ইসরায়েল, মিসাইল বৃষ্টি আটকাতে ব্যর্থ নেতানিয়াহু। ইনশাআল্লাহ আজ রাতেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। দুইটা খবর বলি, এই দুইটা খবরে পরিষ্কার যে আমেরিকা এবং ইসরায়েল মরিয়া হয়ে উঠছে, কারণ তারা কোনোভাবে ইরানের সাথে কুলাতে পারছে না। খবর হলো এই যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস। আর এক খবরে বলা হচ্ছে ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানি হামলায় লণ্ডভণ্ড জনজীবন, বাংকারই এখন ইসরায়েলিদের একমাত্র ভরসা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ভোরের নীরবতা ভেঙে সাইরেনের দীর্ঘ শব্দ, ইসরায়েলের আকাশে আবারও উত্তেজনার আগুন। ইরান ঘোষণা করেছে তারা অপারেশন টু প্রমিস 4 এর 19তম ধাপ শুরু করেছে। এই ধাপে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একযোগে হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে ভোর রাতে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের মধ্যাঞ্চল এবং অধিকৃত আল কুদুসের দিকে আঘাত হানে। ইসরায়েলি গণমাধ্যম জানায় হামলার সময় দেশ জুড়ে শতাধিক বসতিতে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। প্রথমে মধ্যাঞ্চলে সাইরেন সক্রিয় হয়, পরে গুশদান এলাকায় অন্তত 143টি বসতিতে সতর্ক সংকেত শোনা যায়। কিছুক্ষণের মধ্যেই এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 194তে। আলহামদুলিল্লাহ। এদিকে এবার ইরানের পক্ষে লড়াইয়ে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মাত্রা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অষ্টম দিনে গড়িয়েছে ইরান যুদ্ধ। আজও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান। এর মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় আয়াতুল্লাহ আলী খামেনি, সরকারি কর্মকর্তা ও বেসামরিক মানুষ নিহতের ঘটনায় শোক প্রকাশ করেন পুতিন। পাশাপাশি দ্রুত সময়ে যুদ্ধ বন্ধ এবং কূটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধান করার ব্যাপারে জোর দেন রুশ প্রেসিডেন্ট। এদিকে আঞ্চলিক নিরাপত্তায় হুমকিতে ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এদিকে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া কোনো চুক্তি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের সামরিক বাহিনী জানায় হরমুজ প্রণালী খোলা রয়েছে, তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো জাহাজ সেখান দিয়ে পার হওয়ার চেষ্টা করলে তা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এদিকে হামলার পরিধি বাড়িয়েছে ইরান, বাংকারে আশ্রয় নিচ্ছে লক্ষ লক্ষ ইসরায়েলি। ইরানের অব্যাহত হামলায় বাংকারে আশ্রয় নিচ্ছে লক্ষ লক্ষ ইসরায়েলি। শনিবার রাত থেকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার পরিধি বৃদ্ধি করেছে ইরান। তেল আবিব, হাইফা সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। এদিকে আরব দেশগুলোয় অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে নতুন ধরনের মিসাইল ছুড়ছে ইরান। বাহরাইন, কাতার ও সৌদি আরবের দাবি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বেশ কিছু মিসাইল। ইসরায়েলের আকাশে ছড়ছে আগুনের বৃষ্টি, আকাশ তীরে মাটিতে আছড়ে পড়ছে আগুনের গোলা। শহীদ খামেনির রেখে যাওয়া ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠেছে তেল আবিব। সেকেন্ডের ব্যবধানে একের পর এক বিস্ফোরণ, চারপাশে আতঙ্ক আর ধোঁয়ার কুণ্ডলী। তেহরানের দাবি অপারেশন ট্রু প্রমিস 4 এর 21তম ধাপে ছোড়া হয়েছে শক্তিশালী নতুন প্রজন্মের মিসাইল। এতেই লণ্ডভণ্ড বর্বর নেতানিয়াহুর সাজানো শহর ও সামরিক স্থাপনা। এবার আহত সিংহের মতো তাণ্ডব শুরু করেছে মধ্যপ্রাচ্যের ভ্যানগার্ড ইরান। এরই ধারাবাহিকতায় ইসরায়েলকে লক্ষ্য করে তৃতীয় দফায় নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালিয়েছে দেশটি। অপারেশন ট্রু প্রমিস 4 এর 21তম ধাপে দখলদার দেশটির অভ্যন্তরে এক ভয়াবহ হামলা পরিচালনা করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। গত 28 ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর লাগাম ছাড়া ঘোড়ার মতো ছুটছে তেহরান। গতকাল হামলায় নড়বড়ে করেছে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছিল। এছাড়া ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুটছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে। স্থানীয় সময় শনিবার সকাল থেকে ইসরায়েলকে ধ্বংসের হামলা চলমান রেখেছে ইরান। জেরুজালেমের আকাশ জুড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে চোখে দেখা যায় ধোঁয়ার কুণ্ডলী। গোটা শহরে বেজে ওঠে বিমান হামলার সাইরেন। শক্ত নিরাপত্তা বহন নিয়েও বেশ নাকানি চুবানি খেতে হচ্ছে নেতানিয়াহুর ইসরায়েলকে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল শুক্রবার রাতে ব্যাংকারে আশ্রয় নিয়েছে লাখ লাখ ইসরায়েলি। ইসরায়েলের দিকে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় এই হামলার জেরে সারা রাত লাখ লাখ ইসরায়েলিকে লুকাতে হয়েছে বাংকারে। দেশটির সরকারের ওপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে বলেই মনে করছে অনেকে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম সপ্তাহেই ইরান থেকে ইসরায়েলে অন্তত 1000 ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে। তবে এ পর্যন্ত 200টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এদিকে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে ইরানের লাগাতার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন এবং ট্রাম্পের এই বার্তা যেন কানেই তোলেনি ইরান তা যেন বুঝতে বাকি নেই। তাই তো বীর দর্পে লড়ে যাচ্ছে ইসলামী প্রজাতন্ত্র। আলহামদুলিল্লাহ। এদিকে এবার ইরানের পক্ষে লড়াইয়ে ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মাত্রা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কপালে চিন্তার ভাঁজ।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানের পক্ষে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সক্রিয় অংশগ্রহণ যুদ্ধকে আরও বিস্তৃত ও জটিল করে তুলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জবাবে ইরানের মিত্র গোষ্ঠীগুলো এখন অঞ্চলের বিভিন্ন স্থানে হামলা জোরদার করেছে। বিশ্লেষকদের মতে নতুন নতুন গোষ্ঠীর যুক্ত হওয়ায় সংঘাতের পরিধি বাড়ছে এবং যুদ্ধের চিত্রও বদলে যাচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মূলত ইরানের সঙ্গে সংশ্লিষ্ট সশস্ত্র নেটওয়ার্কগুলোকেই লক্ষ্যবস্তু করছে। এই প্রেক্ষাপটে ইরাক ধীরে ধীরে একটি গুরুত্বপূর্ণ সংঘাতময় ক্ষেত্র হিসেবে সামনে এসেছে। গত ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর থেকে ইরাক ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীগুলো ইসরায়েল, জর্ডান এবং ইরাকের ভেতরে থাকা মার্কিন ঘাঁটিগুলোর দিকে কয়েক ডজন হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে ইরান বিরোধী কুর্দি গোষ্ঠীগুলোর অবকাঠামোতেও হামলা হয়েছে। বিশ্লেষক ও আঞ্চলিক গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তাদের মতে এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিমান হামলা এবং বিশেষ বাহিনীর অভিযান চালিয়ে ইরানপন্থী গোষ্ঠীগুলোর শক্তি কমানোর চেষ্টা করছে। উত্তর ইরাকের এরবিল বিমানবন্দরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার দায় ইতোমধ্যে কয়েকটি ইরান সমর্থিত গোষ্ঠী স্বীকার করেছে। একই সময় জর্ডানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানের পশ্চিমাঞ্চলীয় মরুভূমি থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। দক্ষিণাঞ্চলের কিছু গোষ্ঠী কুয়েতের দিকেও একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানা গেছে। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর থেকেই ইরাক যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং ইরানের মধ্যকার এক ধরনের প্রক্সি যুদ্ধক্ষেত্র হিসেবে পরিচিত। তবে দেশটির বর্তমান নেতৃত্ব সরাসরি সংঘাতে জড়িয়ে পড়া এড়িয়ে চলার চেষ্টা করছে। ইরাকের সংখ্যাগরিষ্ঠ শিয়া সম্প্রদায় থেকে অনেক সশস্ত্র গোষ্ঠীর সদস্য সংগ্রহ করা হয় এবং তারা ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে। ইরাক বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল নাইটস বলেছেন, ইরাকে স্বল্প পাল্লার কিছু ড্রোন ব্যবহার করা হচ্ছে যেগুলো এতদূর থেকে ইসরায়েল থেকে আসা সম্ভব নয়। তার মতে এতে বোঝা যায় যে মাটিতে এক ধরনের গোপন অভিযান এবং ব্যাপক ছায়াযুদ্ধ চলছে। এদিকে সশস্ত্র গোষ্ঠীগুলো একটি যৌথ বিবৃতিতে ইউরোপীয় দেশগুলোকে এই সংঘাতে না জড়ানোর হুঁশিয়ারি দিয়েছে। তারা সতর্ক করে বলেছে, যদি ইউরোপীয় বাহিনী বা ঘাঁটি সরাসরি যুদ্ধে যুক্ত হয় তবে সেগুলোও হামলার লক্ষ্যবস্তু হতে পারে। ইরাকের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বসরা প্রদেশ থেকে প্রতিবেশী একটি দেশে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একটি চেষ্টা নস্যাৎ করা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী 2টি ক্ষেপণাস্ত্র সহ একটি মোবাইল লঞ্চিং প্যাড জব্দ করেছে। এদিকে বাগদাদের দক্ষিণে ও নাসিরিয়া বসরা অঞ্চলের কাছে ইরানপন্থী গোষ্ঠীগুলোর কয়েকটি ঘাঁটি ছোট সুইসাইড ড্রোন হামলার শিকার হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে প্রায় 15 জন যোদ্ধা নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে, যাদের অনেকেই ইরাক ভিত্তিক শক্তিশালী গোষ্ঠী কাতায়েব হিজবুল্লাহর সদস্য। মধ্যপ্রাচ্যে ইরানের নেতৃত্বাধীন তথাকথিত প্রতিরোধ অক্ষের অংশ হিসেবে লেবাননের হিজবুল্লাহ সক্রিয় থাকলেও ফিলিস্তিনি গোষ্ঠী হামাস এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আপাতত বর্তমান সংঘাতে তুলনামূলকভাবে সংযত অবস্থান নিয়েছে। বিশ্লেষকদের মতে তেহরান হয়তো ভবিষ্যৎ কৌশলের অংশ হিসেবে কিছু মিত্র গোষ্ঠীকে এখনও সংরক্ষিত অবস্থায় রাখছে। চ্যাথাম হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক রেনাদ মানসুর বলেন, এই সংঘাত অনেক ক্ষেত্রেই টিকে থাকার লড়াইয়ে রূপ নিয়েছে এবং আঞ্চলিক শক্তিগুলো নিজেদের স্বার্থ ও নিরাপত্তার হিসেব কষে পদক্ষেপ নিচ্ছে। সব মিলিয়ে বিশ্লেষকদের মতে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সক্রিয় অংশগ্রহণ শুধু যুদ্ধের বিস্তৃতি বাড়াচ্ছে না, বরং পুরো অঞ্চলে নতুন ধরনের কৌশলগত ভারসাম্য তৈরি করছে। এই ছায়াযুদ্ধ আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও প্রভাবিত করতে পারে। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানি হামলায় লণ্ডভণ্ড জনজীবন, বাংকারই এখন ইসরায়েলিদের একমাত্র ভরসা। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েল যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত এক সপ্তাহ পেরোনোর পরও থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দীর্ঘস্থায়ী যুদ্ধের আভাস মিলছে, যা সাধারণ মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করছে। ইরানের পাল্টা হামলার কারণে ইসরায়েলেও ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাত থেকে এ পর্যন্ত ইরানের পক্ষ থেকে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এবং নিরাপত্তা সংস্থাগুলোর পর্যবেক্ষণে এই হামলার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম, হাইফা ও অন্যান্য শহর। ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা পেতে লাখ লাখ ইসরায়েলি মাটির নিচে থাকা বাংকার, গ্যালেজ, পাতাল রেল স্টেশন বা আন্ডারগ্রাউন্ড আশ্রয়ে অবস্থান করছেন। সেখানে তাদেরকে দীর্ঘ সময় থাকতে হচ্ছে। ইসরায়েলের সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরান এমন কৌশল অবলম্বন করেছে যাতে ভিন্ন সময় ক্ষেপণাস্ত্র ছুড়ে দেশটির নাগরিকদের দীর্ঘ সময় আশ্রয়কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়। এটি সরকারের ওপর মানসিক চাপও বৃদ্ধি করছে। ইসরায়েলি সেনাবাহিনী জানাচ্ছে, তারা ধারণা করেছিল যুদ্ধের প্রথম সপ্তাহে ইরান থেকে অন্তত 1000 ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে, তবে এখন পর্যন্ত মাত্র 200টি ছোড়া হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, এই সংখ্যা ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার সীমাবদ্ধতাকে প্রমাণ করছে। তারা নিজেদের এক্ষেত্রে সাফল্য হিসেবে কৃতিত্ব দিচ্ছে।
উল্লেখ্য, চলমান এই উত্তেজনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে বিপদের মুখে ফেলেছে এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা কঠিন করে তুলেছে। ক্ষেপণাস্ত্র হামলার ধারাবাহিকতা দেশটির নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা ও প্রতিরক্ষা কৌশল পরীক্ষা করছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তীব্র হচ্ছে। তথ্যসূত্র আল জাজিরা। এদিকে আঞ্চলিক নিরাপত্তায় হুমকিতে ইরান ইস্যুতে জরুরি বৈঠকে বসছে আরব লীগ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কয়েকটি আরব দেশে ইরানের হামলার অভিযোগ ঘিরে জরুরি বৈঠক ডেকেছে আরব লীগ। আগামীকাল রোববার সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীরা ভার্চুয়াল বৈঠকে অংশ নেবেন বলে জানিয়েছেন সংগঠনটির কর্মকর্তারা। ফরাসি সংবাদ মাধ্যম এএফপিকে দেওয়া এক বক্তব্যে আরব লীগের সহকারী মহাসচিব হোসাম জাকি জানান, কয়েকটি আরব দেশে কথিত ইরানি হামলা নিয়ে আলোচনা করতেই এই জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকটি অনুষ্ঠিত হবে। এই বৈঠক আয়োজনের অনুরোধ জানিয়েছে কুয়েত, সৌদি আরব, কাতার, ওমান, জর্ডান এবং মিশর। এর আগে ইরানের প্রতি প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছিলেন আরব লীগের মহাসচিব আহমেদ আবুল খেইত। তিনি এই ধরনের হামলাকে ইরানের একটি কৌশলগত ভুল বলেও মন্তব্য করেন। উল্লেখ্য, ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান। পাশাপাশি কিছু আরব দেশে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ২২ সদস্যের এই আঞ্চলিক জোট মূলত আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের লক্ষ্য নিয়েই কাজ করে। তবে বিভিন্ন আঞ্চলিক সংকট সমাধানে সংস্থাটির কার্যকারিতা নিয়ে দীর্ঘদিন ধরেই সমালোচনা রয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। দুইটা খবর বলি, এই দুইটা খবরে পরিষ্কার যে আমেরিকা এবং ইসরায়েল মরিয়া হয়ে উঠছে, কারণ তারা কোনোভাবে ইরানের সাথে কুলাতে পারতেছে না। খবর হলো এই যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ রাতে, মার্কিন অর্থমন্ত্রীর পূর্বাভাস। আর এক খবরে বলা হচ্ছে ইসরায়েলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। তার কি দাঁড়ালো? দাঁড়ালো হচ্ছে এই যাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হলে কি হবে? অবকাঠামো ধ্বংস হবে, মানুষজন মারা যাবে, সিভিল মানুষজন। এতে কি একটা দেশ ধ্বংস হয়ে যায়, মানে পরাজিত হয়ে যায়? হয় না, ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতিটা করতেছে, অথচ বেসামরিক মানুষ মানে নিহত করা, মানে অবকাঠামো ধ্বংস করা, এটা তো লক্ষ্য হওয়ার কথা না। লক্ষ্য হচ্ছে ইরানের শাসক গোষ্ঠীর সাথে যুদ্ধ করে জয়ী হওয়া। তো সেই জয়ের লক্ষণ কোথায়? লক্ষণ নাই। ইসরায়েলের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল, তার মানে ইসরায়েলের অস্ত্র ভান্ডারও ফুরে আসতেছে। প্রতিদিন ঝাঁকে ঝাঁকে বোমা এবং অস্ত্র ফেলতে মানে আর কোনো দিশা পাচ্ছে না আমেরিকা এবং ইসরায়েল। সেই কারণেই এই পরিস্থিতি। খবরে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ফক্স নিউজকে এক সাক্ষাৎকারে বলেছেন, আজ রাতে ইরানের উপর আমাদের বৃহত্তম বোমাবর্ষণ কর্মসূচি পালিত হবে। স্কট বেসেন্ট বলেন, মার্কিন এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলোর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলছেন, আমরা এগুলো উল্লেখযোগ্যভাবে অকার্যকর করে দিচ্ছি। এই সময় বেসেন্ট ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগ আনেন। এই প্রসঙ্গে তিনি হরমুজ প্রণালীর উপর তেহরানের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। তো মানে উপায় কি? পরিস্থিতি তো সেদিকে ঠেলে দিচ্ছে। ইরান একা মরবে নাকি? ইরান যদি মরেই সবাইকে নিয়ে মরবে। এতে তো ইরান বরং সাকসেসফুল। অন্য খবরে বলা হচ্ছে ইসরায়েলের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর শনিবার ইসরায়েলের কাছে আনুমানিক 15,18,00,000 মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির সম্ভাব্য অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিভিন্ন যুদ্ধাস্ত্র এবং সংশ্লিষ্ট সহায়তা সেবা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইসরায়েল সরকারের কাছে তাৎক্ষণিকভাবে এই অস্ত্র বিক্রির লক্ষ্যে একটি বিশেষ প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। অস্ত্রের এই প্যাকেজ VLU 110 AB বোমা এবং লজিস্টিক্স এবং প্রযুক্তিগত সহায়তা অন্তর্ভুক্ত রয়েছে। পররাষ্ট্র দপ্তর বলেছে, এই অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে সমর্থন এবং এই অঞ্চলে একটি অন্যতম গুরুত্বপূর্ণ মিত্রের নিরাপত্তা জোরদার করতে সাহায্য করবে। এইসবের মধ্য দিয়ে ইসরায়েলকে যতই ব্যবহার করুক না কেন, ইসরায়েল যদি একাই পারত তাহলে তার আমেরিকার এই যুদ্ধে জড়িত হওয়ার কথা না। আবার আমেরিকা জড়িত হয়ে আকাশ পথ দিয়ে ইরান দখল করবে, ইরানকে মাটিতে শোয়াই ফেলবে, সেই সম্ভাবনাও সম্ভবত এখন আর নেই। দর্শক, অর্থাৎ অতিরিক্ত অহংকারে লঙ্কা ধ্বংস হয়, অতিরিক্ত মর্যাদায় অহংকারে কৌরবদের বিনাশ ঘটে ইত্যাদি। এই শ্লোকটিকে আশ্রয় করে বাংলায় যে প্রবাদটি তৈরি হয়েছে সেটিতে কিন্তু হতা নেই। সেখানে বলা সেটা হচ্ছে অতি দর্পে হত লঙ্কা। আমি বাংলা প্রবাদটি ব্যবহার করেছি। কথাটা এই জন্যই বললাম কারণ এটা একটা ব্যাকরণগত প্রশ্ন আছে বলেই আমি কথাটা বললাম। আর একজন দর্শক মন্তব্য করেছেন, এই জন্যই আমি বাংলা নিউজ দেখি না, যুদ্ধে ইরানের হাত পা ভেঙে গেছে তবু এই ইউটিউবার মানে আমার কথা বলছেন আমেরিকা হারছে। এই দর্শককে বলি, ইরানের হাতে পায়ে বড় আঘাত লেগেছে এটা সত্যি, তবে হাত পা ভেঙে অথর্ব হয়ে পড়েনি ইরান।
বেঁচে আছে এবং সমানে সমানে লড়ে যাচ্ছে আমেরিকা ইসরায়েলের সঙ্গে। বিদেশি মিডিয়ার খবরেও তাই বলছে। আমেরিকা অনেক বড় শক্তি ইরানের চেয়ে, কিন্তু মনে রাখবেন বহুগুণ বড় দৈত্য হয়েও গলিয়াত হেরে গিয়েছিল বামন ডেভিডের কাছে। বাস্তবেও দৈত্য আমেরিকা হেরেছে ভিয়েতনামে, আফগানিস্তানে, মনে রাখবেন কথাটা। আসি আজকের আলোচনায়। বিদেশি মিডিয়া শুধু নয়, আমেরিকার যুদ্ধের সেন্ট্রাল কমান্ড পেন্টাগন থেকে একটি গোপন মেসেজ লিক হয়েছে। সেখানে কি বলা হয়েছে জানেন? বলা হয়েছে আমাদের বেশ কিছু হাই প্রিসিশন অস্ত্র, হাই প্রিসিশন মানে অত্যন্ত উচ্চ ধরনের অস্ত্র শেষ হয়ে আসছে, আর দিন 10 যুদ্ধ চললেই এই অস্ত্রের ভান্ডার শেষ। এই খবর আমাদের মতো দেশি ইউটিউবাররা শুধু নয়, এই খবর ছেপেছে নামি বিলিতি মেইন স্ট্রিম মিডিয়াও। খবরটা যে সোশ্যাল মিডিয়ার মন গড়া গল্প বা জল্পনা মাত্র নয়, তার কিছু অকাট্য প্রমাণও দেয়া আছে। স্বয়ং পেন্টাগনের সেই লিক হওয়া খবর উদ্ধৃত করে নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি, সিএনএন নিউজ, বিজনেস স্ট্যান্ডার্ড এরা সব জানাচ্ছে পেন্টাগনের ভেতরের সতর্কতা বলেছে ইরান সংক্রান্ত অভিযান আরো 10 দিন চললে কিছু ক্রিটিক্যাল মিসাইল, বিশেষত আকাশের জন্য, এয়ার ডিফেন্সের জন্য, সেগুলো রান লো বা বিপজ্জনকভাবে কমে যেতে পারে। সেটা নিয়ে খবর করতে গিয়ে কেউ কেউ একটু বেশি কথাও বলে ফেলেছেন। যেমন গতকালকের বাংলাদেশের আমার দেশ পত্রিকার তাদের নিউজ পোর্টালে সংবাদ শিরোনামে লেখা হচ্ছিল আর 10 দিন লড়াই চললে আমেরিকার অস্ত্র ভান্ডারের মজুদ শেষ হবে। যদিও সে খবরটা বেশিক্ষণ থাকেনি, কিছুক্ষণ পর তুলে নিতে হয়। কারণটা সহজবোধ্য, পল কাপুর ঢাকায় আছেন আর আমেরিকা এই খবরটাকে খুব ভালো মনে নেবে না। প্রশ্ন হলো, এটা কি সত্যিই সব অস্ত্র শেষ হওয়ার কথা, নাকি নির্দিষ্ট কিছু মিসাইল ইন্টারসেপ্টার সেগুলো কমে যাওয়ার কথা? আজ আমরা জল্পনার হেডলাইন নয়, নিরপেক্ষ তথ্য ভিত্তিক চিত্র দেখব। যুদ্ধ দীর্ঘ হলে ইরান কিভাবে লাভবান হতে পারে আর আমেরিকা ইসরায়েলের ক্ষতি কোথায় হতে পারে। 10 দিনেই শেষ, আসলে কি বলা হচ্ছে? 10 দিন ধরনের দাবি সাধারণত একটা নির্দিষ্ট যুদ্ধ সিনারিওর মধ্যে বলা হয়, যেখানে কিছু নির্দিষ্ট উচ্চ মূল্যের অস্ত্র, বিশেষ করে এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টর দ্রুত খরচ হয়। এটা আমেরিকার সব অস্ত্র শক্তি শেষ এটা নিশ্চয়ই বোঝায় না, বরং কিছু ক্রিটিক্যাল মিউনিশন বা অস্ত্রের ঘাটতি কেবল বোঝায়। তখন প্রতিরক্ষা পরিকল্পনা প্রায়োরিটি দিতে বাধ্য হয় এইসব ব্যাপারে। আমেরিকার ক্ষেত্রেও সেটাই হয়েছে। পেন্টাগনের লিক হয়ে যাওয়া পেপার অনুযায়ী কিছু গুরুত্বপূর্ণ ইন্টারসেপ্টর অস্ত্র, মানে মিসাইলের যে প্রতিরোধক যে সমস্ত অস্ত্র, সেগুলো সত্যিই কমে গেছে আমেরিকার অস্ত্র ভান্ডারে। এখন 10 দিনের মজুদ আছে নাকি 9 দিন নাকি 11 দিন, সেটা নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর। আগামী দিনগুলোতে এসব অস্ত্র ব্যবহারের পরিমাণ কিরকম হতে পারে তার উপর। আবার এই ব্যবহারটাও নির্ভর করে ইরান হামলাটা কতটা বাড়াবে তার উপর। ইরানের মিসাইল ক্ষেপণাস্ত্রের ভান্ডার খুব বড়, আর ইরান সেই মিসাইল যত বেশি ছাড়বে আমেরিকার ইন্টারসেপ্টর তত খরচ হবে। মোদ্দা কথা, আমেরিকার এই বিশেষ ধরনের যুদ্ধাস্ত্রের ভান্ডারে টান পড়েছে এবং সে খবরটা মিথ্যে নয়। কিন্তু আমেরিকার গোলা বারুদের ভান্ডার, সেখানে কি অবস্থা? সেখানে কি সত্যিই টান পড়েছে? না না। কিন্তু ইরানে যা যুদ্ধের ধরন, তাতে ইরানের অজস্র মিসাইল, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আক্রমণ সামলাতে গোলা বারুদের চেয়ে বেশি দরকার ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র। আমেরিকার সেই অস্ত্র ভান্ডারের মজুদ অবস্থা খারাপ, এটাই বলা হয়েছে। উচ্চ তীব্রতার বড় যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরের সতর্কতা আজকের নয়, এটা বহুদিনের। 2024 সালের একটি কংগ্রেস নিযুক্ত কমিশনের সতর্কতা উদ্ধার করে রিপোর্টে বলা হয়েছিল চীনের সঙ্গে বড় যুদ্ধে যুক্তরাষ্ট্র 3 থেকে 4 সপ্তাহের মধ্যে প্রচুর মিউনিশন খরচ করে ফেলতে পারে। মানে বোঝা গেল, কিছু অস্ত্র মিউনিশন খুব দ্রুত শেষের দিকে চলে যেতে পারে, বিশেষ করে যেগুলোর উৎপাদন ধীর, দাম বেশি, যার ব্যবহার হার আবার খুব বেশি। এসব হারির খবর আমেরিকা আর ইরানের গোয়েন্দাদের জানা নেই এমন নয়। ইরান তাই গত 20 বছর ধরে নজর দিয়েছে তাদের মিসাইল ভান্ডার বাড়িয়ে তোলার ব্যাপারে। পেন্টাগনের ভেতরের খবর, ইরান খুব কম খরচে মাত্র $20 লাখ খরচ করে যে মিসাইল তৈরি করে, সেই মিসাইল আকাশে ধ্বংস করতে যে ক্ষেপণাস্ত্র আমেরিকা তৈরি করে ইন্টারসেপ্টর, তার খরচ করে ইরানের খরচের 50 থেকে 100 গুণ বেশি। সুতরাং উৎপাদনের ফারাক কেন আসে বোঝা দুষ্কর নয়। ইরানের আক্রমণের মূল অস্ত্র এই মিসাইল ক্ষেপণাস্ত্র, এর সঙ্গে যুক্ত হয়েছে ড্রোন অ্যাটাক। এটা ইরানের দীর্ঘযুদ্ধের কৌশল, আর তার বড় সুবিধা এখানেই। প্রথম আলো বাংলাদেশের সংবাদপত্র তার একটি বিশ্লেষণে বলা হয়েছে ইরান বড় আকারের হামলার বদলে দীর্ঘমেয়াদী ছড়িয়ে ছিটিয়ে হামলা করার প্ল্যান নিয়েছে, যার লক্ষ্য ইসরায়েল যুক্তরাষ্ট্রের রক্ষণ ব্যুহকে ক্লান্ত করা এবং এই ব্যয়ের ঝুঁকি বাড়ানো। এই কৌশলটা কস্ট এক্সচেঞ্জ হিসেবে বোঝা যায়। আক্রমণকারী তুলনামূলক অনেক সস্তায় চাপ দেয়, আর রক্ষাকারীকে তুলনামূলক অনেক বেশি দামি ইন্টারসেপ্টর খরচ করতে হয় সামাল দেওয়ার জন্য। ইরানের স্পষ্ট লক্ষ্য আমেরিকার ব্যয় ও ঝুঁকি বাড়ানো। মনে রাখবেন, আমেরিকার অর্থনৈতিক অবস্থাও কিন্তু খুব একটা ভালো নয়, বরং বেশ ঝুঁকির মধ্যেই আছে, এবং দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে গেলে এই ব্যয় এবং ঝুঁকি আরো বাড়বে। ইরানের অস্ত্র ভান্ডার কি আমেরিকার চেয়ে মজবুত? এখানে খুব গুরুত্বপূর্ণ একটা সতর্কতা। সামগ্রিক সামরিক ক্ষমতা, বিমান, নৌবাহিনী, বৈশ্বিক সরবরাহ নেটওয়ার্ক, আর ওই যে পারমাণবিক অস্ত্র, এই সব মিলিয়ে আমেরিকা অনেক এগিয়ে। এমনকি মিসাইল সংখ্যার তুলনামূলক চিত্রেও অনেক রিপোর্টে যুক্তরাষ্ট্রের ইনভেন্টরি বড় দেখানো হয়। কিন্তু ইরানের শক্তি হলো, আগেই বলেছি, মিসাইল এবং ড্রোন, এদের উপর নির্ভর করে যে প্রতিরোধ ক্ষমতা এবং আক্রমণের ক্ষমতা। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল সক্ষমতার মধ্যে তাদের অবস্থান হচ্ছে, ইরানের অবস্থান সবার উপরে। মধ্যপ্রাচ্যে কেন, সারা পৃথিবীতেও এই ব্যাপারে
ইরানের একটা অবস্থান আছে, এ কথা বিশ্লেষণ ধর্মী সমস্ত প্রতিবেদনে এসেছে। এর সঙ্গে যোগ করুন রাশিয়া চীন থেকে ইরানে অস্ত্রের সাপ্লাই। বাস্তবে কি ধরনের সাপ্লাইয়ের কথা শোনা যাচ্ছে? এখানে দুটো জিনিস আলাদা করে দেখা দরকার। একটা হচ্ছে সরাসরি অস্ত্র, যেগুলো অস্ত্র পাঠাচ্ছে, আর একটা হচ্ছে অস্ত্র তৈরির উপকরণ, যা সেই উপকরণ সাপ্লাই, যা অনেক সময় আরো গোপনে এবং সারোগেটেড ওয়েতে, সারোগেসি অন্য কিছু নজরে রেখে দিয়ে সেগুলো পাঠানো হয়। পশ্চিমী গণমাধ্যমগুলোর দাবি, ইতিমধ্যেই মালবাহী সামরিক বিমানে করে বিপুল সংখ্যায় 9K-720 ইস্কান্দার ক্ষেপণাস্ত্র তেহরানে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বল্প পাল্লার ধরুন 500 কিলোমিটার এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ইউক্রেন যুদ্ধের বহুল ব্যবহার করেছে মস্কো। ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী গত বছরের ডিসেম্বরে রাশিয়ার সঙ্গে একটি গোপন সামরিক চুক্তি করে ইরান, এবং সেখানে বহু ডলারের, কয়েকশো কোটি ডলারের এই সমঝোতা অনুযায়ী 9K-333 ভার্বা ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম তেহরানকে সরবরাহ করেছে মস্কো ইতিমধ্যে। সংশ্লিষ্ট হাতিয়ারটির 500টি লঞ্চার আছে এবং 2500টি 9M336 ক্ষেপণাস্ত্র ক্রেমলিনের থেকে কিনেছে ইরানের ফৌজ। এই অস্ত্রের সাহায্যে ড্রোন, হেলিকপ্টার এবং কম উচ্চতায় ওড়া শত্রুর লড়াকু জেটগুলোকে অনায়াসে নিশানা করতে পারে ইরান, আর তাই করছেও। কুয়েতে আমেরিকার 4 F-15 যুদ্ধ বিমান ধ্বংস করেছে ইরান এদেরই দৌলতে। বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রাশিয়ার তৈরি S-300 এবং চীনের HQ-9B এটা ব্যবহার করছে ইরান। যুদ্ধ ভয়াবহ দিকে মোড় নিলে তেহরানে S-400 ট্রায়াম্ফের মতো অতি শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম পাঠাবেন পুতিন, চুক্তি হয়ে গেছে। ইরানি বিমান বাহিনী ইসরায়েল বা আমেরিকার মতো শক্তিশালী নয়, সেই ঘাটতি পূরণে 48টি S-35 লড়াকু জেট এবং বেশ কিছু Mi-28 হামলাকারী কপ্টার মস্কোর কাছ থেকে পাচ্ছে পারস্য উপসাগরের এই রাষ্ট্র ইরান। সেগুলো খুব শিগগিরই আসবে। বর্তমান পরিস্থিতিতে ওই সমস্ত যুদ্ধ বিমান ও কপ্টার পাঠিয়ে ইরানি সেনার হাত শক্ত করছে রাশিয়া। গোপন খবর, মালবাহী জাহাজে করেও ইতিমধ্যে ভালো পরিমাণ গোলা বারুদ, তার কয়েকটা ক্ষেপ পৌঁছে গেছে ইরানে। রাশিয়ার রাগের কারণ, গত 4 বছর ধরে ইউক্রেনকে বিপুল পরিমাণে অত্যাধুনিক হাতিয়ার সরবরাহ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আবার এখন তো যুক্তরাষ্ট্রের আর্থিক অবস্থা খারাপ বলে তারা সরাসরি সাহায্য দিচ্ছে না, দান করছে না অস্ত্র, তারা ন্যাটোকে বিক্রি করছে, ন্যাটো সেইটা অস্ত্র টাকা দিয়ে কিনে, ডলার খরচ করে কিনে ইউক্রেনকে সাহায্য করছে। এবং এর ফলে এখনো কিয়েভ দখল করতে পারেনি মস্কোর ফৌজ। পারস্য উপসাগরের সংঘর্ষে বদলা নেয়ার এই সুযোগ তাই হাতছাড়া করবেন না পুতিন। পরিস্থিতি আরো জটিল হলে রণতরী ধ্বংসকারী ক্রুজ ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তেহরানে পাঠাতে পারে রাশিয়া। ওদিকে পর্দার আড়ালে থেকে ইরানকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে চীন এবং উত্তর কোরিয়া। চীন ইরানকে কি অস্ত্র পাঠিয়েছে বা পাঠাচ্ছে এ বিষয়ে বলতে গেলে দু ধরনের খবর দিতে হয়। সরাসরি আকাশ প্রতিরক্ষা অস্ত্র বা ব্যাটারি পাঠানো হয়েছে এমন রিপোর্ট আসছে, আবার অস্ত্র নয় মিসাইল তৈরির উপকরণ, কেমিক্যাল পাঠানো হচ্ছে এমন রিপোর্টও আসছে। আকাশ প্রতিরক্ষা পাঠানোর দাবিও কিছু বাংলা সংবাদপত্রে এসেছে। চীন ইরানে সারফেস টু এয়ার মিসাইল, যেটাকে বলা হয় SAM, তাই পাঠিয়েছে এবং ব্যাটারিও পাঠিয়েছে এবং ইরান তা গ্রহণ করেছে। আরেকটি বড় রিপোর্টিং লাইনে বলা হয়েছে ইরান চীনের তৈরি HQ-9 জাতীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পেয়েছে, এমন দাবি মধ্যপ্রাচ্য ভিত্তিক উৎস বা মিডিয়ার রিপোর্টের বরাতে ঘুরছে। অস্ত্রের বদলে মিসাইল তৈরির উপকরণ পাঠানোর তথ্যও চীন থেকে প্রকাশ্যে এসেছে। একাধিক প্রতিবেদনে বলা হয়েছে ইরান চীন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, কঠিন জ্বালানির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপকরণ যেমন সোডিয়াম পারক্লোনেট বা সংশ্লিষ্ট প্রিকারসার এগুলো সংগ্রহ করেছে। এটা সরাসরি অস্ত্র না হলেও ইরানের ক্ষেপণাস্ত্র মিসাইল উৎপাদনের সক্ষমতা বাড়াবে। এই লাইনের রিপোর্টিং এ এমনও বলা হয়েছে যে এসব উপকরণ দিয়ে উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র তৈরি সম্ভব, অর্থাৎ সহায়তা চরিত্রটা ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চেইন বজায় রাখা। প্রথম আলোর এক রিপোর্টে বলা হয়েছে ইরান চীনের তৈরি CM-302 জাহাজ বিধ্বংসী সুপারসনিক ক্ষেপণাস্ত্র কেনার চুক্তি দুদেশের মধ্যে চূড়ান্ত পর্যায়ে, তবে হস্তান্তরের তারিখ ঠিক হয়নি। সব মিলিয়ে বলা যায় যে ইরানের নিজস্ব বাইরে থেকে আসা অস্ত্র ভান্ডার আমেরিকার তুলনায় সামগ্রিকভাবে যথেষ্ট মজবুত নিশ্চিতভাবেই নয়, তবে নির্দিষ্ট একটি মাত্রায় দীর্ঘ সময় ধরে তুলনামূলক সস্তায় ব্যাপক সংখ্যায় ড্রোন, রকেট, মিসাইল ছুড়ে চাপ তৈরি করা এই যুদ্ধ কৌশল ইরানের জন্য ভীষণভাবে কার্যকর হতে পারে আর হচ্ছেও, আর সেটাই যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য বাস্তব সমস্যা তৈরি করছে। ইরানের শক্তির কেন্দ্র হচ্ছে মিসাইল ড্রোন নির্ভরতা। কিছু বিশ্লেষক ও মার্কিন মূল্যায়ন অ্যানালিসিস উদ্ধৃত করে বলা হয়েছে ইরান মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বৈচিত্র্যময় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার গড়ে তুলেছে এবং আধুনিক বিমান বাহিনীর ঘাটতি পোষাবার জন্য মিসাইল, ক্রুজ মিসাইলে বেশি নির্ভরশীল। সবচেয়ে বড় কথা, ইরান শুধু মজুদে বসে নেই, যুদ্ধ চললেও তারা নিজে ক্ষেপণাস্ত্র তৈরি করে, যেখানে বছরে 2000 থেকে 3000 ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা আছে ইরানের।